আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ। আজ আমি মোহাম্মদ আফসার উদ্দিন নবম শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসের উপর কিছু আলোচনা রাখব, যা আগামী আমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষায় কমন উপযোগী কিছু বিষয় নিয়ে কিছু কথা রাখবো। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, জুম ক্লাসে অংশগ্রহণ করছো, তারা হয়তো বা ইতিপূর্বে এই অধ্যায় সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছ, কিন্তু যারা তোমার অনলাইন ক্লাসগুলো এখনও করেনি বা অংশগ্রহণ করতে পারে না বিভিন্ন সমস্যাজনিত কারণে, তো আমার বিশ্বাস এই ভিডিওটি তোমরা যদি ধৈর্য সহকারে সুন্দরভাবে দেখো এবং তোমাদের বইটি পাঠ্য বইটি তোমাদের সাথে রাখো, তাহলে অবশ্যই তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। সেই প্রত্যাশায় আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখছি। প্রথমেই এই অধ্যায়ে আমরা যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে রসায়নের পটভূমি, অর্থাৎ রসায়নের পরিচিতি নিয়ে কিছু কথা বলবো। এটা তোমরা অবশ্যই দেখছো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে রসায়নের সাথে বিজ্ঞানের কিছু সম্পর্ক, যে রসায়ন বিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের কেমন সম্পর্ক রয়েছে এই বিষয়ে একটু কথা বলবো। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ। আমরা যে গবেষণা বা অনুসন্ধান কার্যক্রমগুলো সুসম্পন্ন করে থাকি সেগুলোর কিছু ধাপ রয়েছে, সেই ধাপগুলো নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। সর্বশেষ যে টপিকসটি রয়েছে সেটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, ঝুঁকির মাত্রা এবং হচ্ছে সাবধানতা। যে সকল ঝুঁকিপূর্ণ পদার্থগুলো থেকে আমরা কিরূপ সাবধানতা অবলম্বন করতে পারি এই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলব। আসো আমরা রসায়নের পটভূমি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা সবাই জানো যে রসায়ন একটি আদি সুবিস্তৃত বিশাল পরিধি রয়েছে। তো এই ব্যাপক বিশাল পরিধির বিষয়াদি অল্প সময়ে কথা বলা সম্ভব নয়, তারপরও আমরা আংশিক কিছু আলোচনা রাখার চেষ্টা করি। সর্বপ্রথম যে বিষয়টি, সর্বপ্রথম বিজ্ঞানের আবিষ্কার লক্ষ্য করা যায়। বিজ্ঞান থেকে সর্বপ্রথম যে ধারণাটা আমরা পাই সেটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। আর প্রাকৃতিক বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞানের অনেকগুলো শাখা আমরা লক্ষ্য করেছি। যেমন রসায়ন একটি শাখা প্রাকৃতিক বিজ্ঞানের, পদার্থবিজ্ঞান একটি শাখা, তারপরে আমরা জ্যোতির্বিজ্ঞানের কথা বলতে পারি যেটাকে অ্যাস্ট্রোনমি বলা হয়। এছাড়া মৃত্তিকা বিজ্ঞানের কথা বলতে পারি যেটাকে সয়েল সায়েন্স বলা হয়। ঠিক আছে, এরকম প্রায় 6-7টি শাখা রয়েছে। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটি শাখার সাথে রসায়নের একটি সম্পর্ক রয়েছে। সর্বপ্রথম রসায়নে যে মৌলটি আবিষ্কার করা হয় সেই মৌলটি হচ্ছে কার্বন। এখন এই কার্বনের ধারণাটা আমরা প্রথম পাই কয়লা থেকে। কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন। এই কার্বনের আবার দুটি রূপভেদ আছে, একটি হচ্ছে C3, আরেকটি হচ্ছে C4। C4টি হচ্ছে হীরক এবং C3টি হচ্ছে গ্রাফাইট। সর্বপ্রথম যখন পাথরকে ঘর্ষণের মাধ্যমে আগুন জ্বালানো সম্ভব হয়েছিল তখন থেকেই সাধারণত রসায়নের যাত্রা শুরু। আমরা এই ধারণাটা পেয়ে থাকি যে প্রাচীনকালে সর্বপ্রথম যে ধাতুটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল গোল্ড, যেটা সংকেত হচ্ছে AU। তো এই গোল্ড ছিল প্রাচীনকালে সর্বপ্রথম ব্যবহৃত একটি ধাতু। এছাড়া প্রাচীনকালে যে ধাতুগুলো আরও আমরা লক্ষ্য করে থাকি সেক্ষেত্রে আমরা কপারের কথা বলতে পারি, আমরা টিনের কথা বলতে পারি, যেটা ল্যাটিন নাম হচ্ছে স্টেনাম। ঠিক আছে, SN দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেটাকে কপার বলে থাকি সেটা কাপ্রাম, এটাও ল্যাটিন নাম ইউজ করা হয়েছে। হ্যাঁ, এছাড়া আমরা রূপার কথা বলতে পারি যেটাকে আমরা সিলভার বলে থাকি, AG। তো এই গোল্ড, কপার, স্টেনাম এবং সিলভার এই ধাতুগুলোই সর্বপ্রথম প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছিল। এরপর কপার এবং টিন এই দুটাকে কাজে লাগিয়ে যে সংকর ধাতু, অর্থাৎ কপার এবং টিনকে গলিয়ে নতুন যে সংকর ধাতুটি তৈরি করা হয়েছিল সেটাকে বলা হচ্ছিল ব্রোঞ্জ।
সেটাকে ব্রোঞ্জ বলা হয়েছিল। অর্থাৎ 90% কপার ছিল আর 10% টিন ছিল। এই 90 এবং 10 100 এই কপার এবং টিনকে উত্তাপে গলিয়ে, ঠিক আছে, এটা দিয়ে পরে আবার একে ঠান্ডা করে একটা নতুন সংকর ধাতু, শক্ত, অধিকত শক্ত একটি পদার্থ তৈরি করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ব্রোঞ্জ, যেটা দিয়ে পশু শিকার বা অন্যান্য কার্যক্রমগুলো করা হতো। এরপরে আসি আমরা যে খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে সাধারণত এই ব্রোঞ্জটি আবিষ্কার করা হয়। 380 অব্দের দিকে গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস একটি চমৎকার তথ্য উপস্থাপন করেন যে পৃথিবীতে যে পদার্থগুলো আমরা লক্ষ্য করে থাকি, আমরা দু চোখে যাই দেখি সব কিছুই পদার্থ, এই পদার্থগুলোকে যদি আমরা ভাঙতে থাকি, পদার্থগুলো ভাঙতে ভাঙতে এমন একটা ক্ষুদ্রতম অবস্থায় পৌঁছাবে যখন এই পদার্থটিকে আর ভাঙা সম্ভব নয়। তো বিজ্ঞানী ডেমোক্রিটাস এই অবিভাজ্য কণাটির নাম প্রদান করেছিলেন অ্যাটম। অ্যাটম এটি আবার গ্রিক শব্দ এ, এবং এখানে এ টম, এ অর্থ না এবং টম অর্থ হচ্ছে ভাগ করা। তাহলে না ভাগ করা মানে হচ্ছে অবিভাজ্য। এটাকে আবার বলা হচ্ছে ইনডিভিজিবল। ইনডিভিজিবল মানে হচ্ছে অবিভাজ্য। তো ডেমোক্রিটাসের এই অবিভাজ্য কণার ধারণাটিকে ভারতীয় বিজ্ঞানীরা সমর্থন করেছিল, কিন্তু এরিস্টটল এটাকে বাধা প্রদান করে, অর্থাৎ তার এই ধারণাটির বিরোধিতা করে থাকেন। এছাড়াও যদি আমরা আরও কিছু তথ্য এখান থেকে পাই যে মধ্যযুগে আরবের যে মুসলিম বিজ্ঞানীরা ছিলেন, তিনারা কপার, টিন এবং সীসা, কপার, টিন এবং সীসা এই তিনটা ধাতুকে কাজে লাগিয়ে তারা স্বর্ণ তৈরি করার, অর্থাৎ গোল্ড তৈরি করার চেষ্টা করেছিলেন। কপার, টিন এবং সীসা বা মার্কারিকে কাজে লাগিয়ে তারা অধিক উচ্চ মূল্যের গোল্ড তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। এছাড়াও তারা একটি মহৌষধ তৈরি করতে চেয়েছিল, যেটা পান করার পর মানুষের আয়ু দেখা গেছে যে সে বৃদ্ধ হবে না, এরকম একটি মহৌষধ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আজকে আমরা যে রসায়নের কথা বলতেছি, ঠিক আছে, এই মধ্যযুগে এই রসায়ন যারা চর্চা করতো, মধ্যযুগে রসায়নের এই চর্চাটাকে বলা হতো আলকেমি, যেটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে, আলকেমি কি? তাহলে আমরা বলতে পারি মধ্যযুগীয় রসায়ন চর্চাকে আলকেমি বলা হয়ে থাকে। এছাড়া এই আলকেমি শব্দটি আলকেমিয়া থেকে এসেছে, হ্যাঁ, এবং আলকেমিয়া শব্দটি একটি আরবি শব্দ, হ্যাঁ, যেটা এসেছে CHEMI, কিমি অথবা KIMI, এই দুটা শব্দ থেকে আলকেমিয়া শব্দের উৎপত্তি। আবার কিমি বা কেমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে প্রাচীনকালে রসায়ন চর্চা সর্বপ্রথম শুরু করেন জাবির ইবনে হাইয়ান। তাই জাবির ইবনে হাইয়ানকে পুরাতন রসায়নের জনক বলা হয়ে থাকে। কিন্তু রসায়ন এই চর্চা এবং গবেষণা যাদের হাত ধরে আজকের এই অবস্থায় উপনীত হয়েছে, তারা হচ্ছেন যে অ্যান্টনি বন ল্যাভোসিয়ে এবং রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন, জন ডাল্টন, বিজ্ঞানী বোর প্রমুখ বিজ্ঞানীদের হাত ধরেই কিন্তু আজকের এই রসায়নের অগ্রগতি। আর আমার আধুনিক রসায়নের জনক যাদেরকে বলা হয়, তিনা হলেন অ্যান্টনি ল্যাভোসিয়ে। আমাদের রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ল্যাভোসিয়েকে। এই পর্যায়ে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা একটা প্রশ্ন আসে, কাঁচা আম টক, কাঁচা আম টক, কিন্তু পাকা আম মিষ্টি। এখন কাঁচা আম টক, পাকা আম মিষ্টি, এরকম প্রশ্ন হয়। সেক্ষেত্রে আমরা একটা উত্তর করব, যেমন কাঁচা অবস্থায় আমের মধ্যে সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড থাকে। যেমন সাকসিনিক অ্যাসিড বলতে আমরা বোঝাচ্ছি যে C4H6O4, এটাকে আমরা সাকসিনিক অ্যাসিড বলছি, এবং মেলিক অ্যাসিডটা হচ্ছে C4H4O4, এটাকে আমরা বলতেছি মেলিক অ্যাসিড। তো কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিডের উপস্থিতির কারণে আমগুলো টক স্বাদযুক্ত হয়ে থাকে। সময় সাপেক্ষে
এই অ্যাসিডগুলো ভৌত এবং রাসায়নিকভাবে এরা পরিবর্তিত হয়ে অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হয় গ্লুকোজ C6H12O6 C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ। এছাড়া ফ্রুক্টোজও তৈরি হয়, ফ্রুক্টোজের সংকেত সেম C6H12O6। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে কাঁচা আমের মধ্যে যে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড রয়েছে, এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তনের ফলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়, তাই পাকা আমগুলো মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে। এছাড়া আমরা আরও লক্ষ্য করেছি যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম এগুলো বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ তৈরি করে। যেমন আমরা যদি মোমের কথা বলি, মোম প্লাস বায়ুর অক্সিজেন, এখানে তৈরি হবে CO2 প্লাস হবে পানি প্লাস হবে তাপ, শক্তি। ঠিক আছে, এই মোমের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এই যে মোমের সাধারণ সংকেত, আমরা CnH2n+2 এই বিষয়গুলো আমরা একাদশ অধ্যায়ে জানতে পারব। ঠিক আছে, এছাড়া আরেকটা প্রশ্ন হয়, কমন প্রশ্ন, সেটি হচ্ছে যে ফ্যাটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ব্যবহার করা হয় কেন? ফ্যাটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ব্যবহার করা হয় কেন? এক্ষেত্রে তোমরা মনে রাখবা যে অ্যান্টাসিডের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড। এই অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে যে লবণটা তৈরি করে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 প্লাস হচ্ছে পানি। আর ম্যাগনেসিয়াম যে উৎপাদটা তৈরি করে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস হচ্ছে পানি। এই লবণটি আমাদের দেহের বিভিন্ন সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে, পানি আমাদের দেহ থেকে নির্গত হয়ে থাকে বা নিঃসরিত হয়ে থাকে। তো পেটের অ্যাসিডিটি দূর করার অন্যতম কারণ হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটি যখন আমাদের যে অ্যান্টাসিড সেবন করে থাকি, সেই অ্যান্টাসিডের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের অক্সাইডযুক্ত যৌগ, এদের সাথে প্রশমন বিক্রিয়ার ফলশ্রুতিতে আমাদের দেহে লবণ পানি উৎপন্ন করার কারণে আমাদের অ্যাসিডিটিটা দূর হয়ে থাকে। এছাড়াও রসায়নে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমরা জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকি, সেখানে আমরা সার ব্যবহার করে থাকি। ঠিক আছে, ইভেন আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন পানি খেয়ে থাকি। হ্যাঁ, তো এবং বায়ু আমাদের প্রতি মুহূর্তে আমরা বায়ু গ্রহণ করে থাকি। বাতাসের প্রধান উপাদান রয়েছে অক্সিজেন। হ্যাঁ, এই অক্সিজেন আমাদের নাসিকার মাধ্যমে এটা আমরা গ্রহণ করছি। আমাদের খাদ্যবস্তুকে অক্সিজেন দ্বারা জারিত করে এটাকে ভেঙে সরল খাদ্যে পরিণত করা হচ্ছে। অর্থাৎ আমাদের দেহের খাদ্যগুলোকে অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে সেখানে শক্তি তৈরি করা হচ্ছে। এছাড়া আমরা যে পানিটা গ্রহণ করে থাকি, সেই পানিতে পর্যাপ্ত পরিমাণে মিনারেল থাকে। এছাড়া ক্যালসিয়ামের লবণ থাকতে পারে, ম্যাগনেসিয়ামের লবণ থাকতে পারে, অন্যান্য খনিজ পদার্থ বিদ্যমান থাকে। সর্বোপরি আমরা জমিতে যে সার ইউজ করে থাকি, ঠিক আছে, সেই সারের যে প্রধান উপাদানগুলো সেখানে আমরা লক্ষ্য করে থাকি যে নাইট্রোজেন ঘটিত সার হতে পারে, অক্সিজেন ঘটিত সার হতে পারে। হ্যাঁ, এছাড়া আমরা আরও লক্ষ্য করে থাকি যে ফসফরাস ঘটিত সার, সালফার ঘটিত সার, জিঙ্ক ঘটিত সার, এছাড়া মার্কারি, পটাশিয়াম এবং পটাশিয়াম ঘটিত সার, এরকম অসংখ্য সার আমরা লক্ষ্য করে থাকি। নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, জিঙ্ক, পটাশিয়াম ইত্যাদি সার আমরা জমিতে ইউজ করে থাকি। আমরা আরেকটা বিষয়ের সাথে কথা বলবো যে রসায়নের সাথে বিজ্ঞানের যে সম্পর্ক। তো রসায়নের সাথে প্রথমে যদি আমরা বলি জীববিজ্ঞানের সম্পর্ক রয়েছে, পদার্থবিজ্ঞানের সম্পর্ক রয়েছে, গণিতের সাথে রসায়নের নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ এটা আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় পড়লে আমরা বুঝতে পারি। তার পূর্বে আমরা যে জিনিসটা একটু আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানের সাথে সম্পর্ক। যেমন উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু সে গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদ তার মূলের সাহায্যে সে খাদ্যবস্তুগুলোকে গ্রহণ করছে। উদ্ভিদ সরল খাদ্য গ্রহণ করে, তার মূলের সাহায্যে মাটি থেকে পানি গ্রহণ করে এবং বাতাস থেকে সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে থাকে। তো কার্বন ডাই অক্সাইড এবং পানি CO2 প্লাস হচ্ছে H2O এটা গ্রহণ করে সে তার দেহে গ্লুকোজ তৈরি করে, C6
H12O6 প্লাস হচ্ছে অক্সিজেন, এটা তৈরি করে থাকে। এই অক্সিজেনটি সে ত্যাগ করে, যা আমরা মানুষরা গ্রহণ করে থাকি। তাহলে উদ্ভিদের হয় সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ একটি রাসায়নিক পরিবর্তন। তো এই উদ্ভিদের সালোক সংশ্লেষণ সংঘটিত হয় এবং এটি একটি রাসায়নিক বিক্রিয়া বা এটি একটি রাসায়নিক পরিবর্তন, তাই আমরা বলতে পারি। এবং আমরা মানুষ যারা আছে, আমরা মানুষরা কিন্তু অক্সিজেন এবং খাদ্য, অর্থাৎ এটার উল্টাটা, ঠিক এটার উল্টাটা। তাহলে আমি এখানে বিপরীতমুখী তীর যদি দিই, তাহলে আমরা যে খাদ্য গ্রহণ করি সেটা হচ্ছে গ্লুকোজ, সেটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজ বায়ু অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি তৈরি হয় অথবা তাপ তৈরি হয়। তাহলে বলা যাচ্ছে যে আমাদের মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্বসন, আর উদ্ভিদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। উভয় বিক্রিয়া একটি রাসায়নিক বিক্রিয়া, তাই বলা যায় যে জীববিজ্ঞানের সাথে আমাদের রসায়নের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া আমরা যে শর্করা জাতীয় খাদ্যটা গ্রহণ করে থাকি, এটা ভেঙে আমাদের দেহে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে থাকে। এই অ্যামাইনো অ্যাসিডও আমাদের দৈহিক বা শারীরিক বিভিন্ন কার্যক্রমে এটা অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, এরপরে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ। এই ধাপটা আমাদের জন্য আবার খুব গুরুত্বপূর্ণ, যে অনুসন্ধান প্রক্রিয়ার যে ধাপ, আমরা যে গবেষণা করে থাকি, হ্যাঁ, সেই গবেষণা প্রক্রিয়ার বেশ কিছু ধাপ রয়েছে। সাধারণত আমাদের নবম শ্রেণীর বইয়ে 6টি ধাপ উল্লেখ করা হয়েছে, কিন্তু তোমরা ইতিপূর্বে ষষ্ঠ, সপ্তম, অষ্টম সেখানে হয়তো বা লক্ষ্য করে থাকবে আরও বেশি ধাপ ছিল, 7টা 8টা এরকম ধাপ ছিল। তো অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার ধাপ আপাতত আমরা 6টা ধাপে জানবো। প্রথম যে ধাপটা, সেই ধাপটি বলা হয়েছে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। 1 নম্বর ধাপ ছিল বিষয় বস্তু নির্ধারণ। এরকম ভাবে দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে ধারণা। সেটা আমরা পূর্বের গবেষণা হোক বা অন্যান্য বইপত্র হোক, সেগুলোর মাধ্যমে আমরা ধারণা লাভ করতে পারি, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে ধারণা। বিষয়বস্তু সম্পর্কে বিষয়বস্তু ধারণা, এটা আমরা 2 নম্বর ধাপ বলতে পারি। 3 নম্বর ধাপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই পরীক্ষা কার্যক্রমটি সুসম্পন্ন করার জন্য আমাদের যে যে পরীক্ষণীয় প্রণালী প্রয়োজন, ঠিক আছে, সেই পরীক্ষণীয় বিষয়বস্তুগুলো আমাদের সংগ্রহ করতে হবে। দ্যাট ইজ পরীক্ষণীয় প্রণালী, পরীক্ষণ প্রণালী। তো এরকম ভাবে পরীক্ষণ প্রণালী সংগ্রহ করার পর আমরা পরীক্ষা কার্যক্রম অংশগ্রহণ করব। ঠিক আছে, পরীক্ষা কার্যক্রম অংশগ্রহণ করব। এরপরে আমরা পরীক্ষার পর আমরা এখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করব। হ্যাঁ, তথ্য সংগ্রহের পর আমরা এখান থেকে ফলাফল হিসেবে এটাকে নির্বাচন করব এবং ফলাফলগুলো থেকেও আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারি। ভিন্ন ভিন্ন ফলাফল আসতে পারে, যেটা সবচেয়ে গ্রহণযোগ্য হবে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করে থাকি। তাহলে এরকমভাবে বিষয়বস্তু নির্ধারণ, বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ, পরীক্ষণ প্রণালী সংগ্রহ, পরীক্ষা, তারপরে হচ্ছে যে প্রাপ্ত তথ্য, হ্যাঁ, সংগ্রহ, এবং সর্বশেষ হচ্ছে আমাদের ফলাফল। এই বিষয়টা তোমাদের 2 নম্বরের জন্য অনেক আসে এবং এমসিকিউ এটা বেশি আসে। এই বিষয়টা এখান থেকে আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে গবেষণাগারে অথবা ল্যাবরেটরিতে, হ্যাঁ, নিরাপত্তা সামগ্রী ব্যবহার করা হয় কেন? ঠিক আছে, যে গবেষণাগারে নিরাপত্তা সামগ্রী ব্যবহার করা হয় কেন? সেক্ষেত্রে আমরা এই যে অ্যাপ্রন ইউজ করে থাকি, হ্যাঁ, অ্যাপ্রন আমাদের, এছাড়া আমরা চোখে গগলস ইউজ করে থাকি, আমরা এই যে হ্যান্ড গ্লাভস ইউজ করে থাকি, পায়ের জুতায় ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা গবেষণা অথবা ল্যাব বা যেখানে আমরা অনুসন্ধান করে থাকি, সেই রুমগুলোতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক পদার্থ থাকে যেগুলো ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, তাই আমাদেরকে সেখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। তাই আমরা অনেক সময় অ্যাপ্রন, সেফটি গগলস, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক, যে অনেক রাসায়নিক দ্রব্য রয়েছে যেগুলো দুর্গন্ধ ছড়ায়, যেগুলো আমাদের নাকের মাধ্যমে দেহের ভেতর প্রবেশ করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে, তাই আমরা এই উপাদানগুলোকে ব্যবহার করে থাকি। এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে GHSE। GHSE এখানে হচ্ছে জিতে হচ্ছে গ্লোবালি, এইচতে হচ্ছে হারমোনাইজড, এসতে হচ্ছে সিস্টেম। তো এই গ্লোবালি হারমোনাইজড সিস্টেমকে GHS বলা হয়ে থাকে।
এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমরা শেষ যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, ঝুঁকি এবং সাবধানতা। তোমরা সবাই লক্ষ্য করবা যে কিছু সাংকেতিক পদার্থ রয়েছে, যেমন এইরকম চিহ্ন বিশিষ্ট কিছু পদার্থ রয়েছে। এই পদার্থগুলোকে বলা হচ্ছে বিস্ফোরক পদার্থ। এগুলো কিন্তু আমাদের চিত্রসহ শিখতে হবে। এটাকে আমরা বলে থাকি বিস্ফোরক পদার্থ। এখন এই যে বিস্ফোরক পদার্থ, এই বিস্ফোরক পদার্থ কি কি ধরনের পদার্থ হতে পারে? বিস্ফোরক পদার্থের মধ্যে তোমরা দেখেছ TNT। টিতে হচ্ছে ট্রাই নাইট্রোটোলুইন। এর যে সাধারণ সংকেতটা সেটা হচ্ছে TNT সাধারণ সংকেত হচ্ছে C6H5N3O6। এটা হচ্ছে TNT সাধারণ সংকেত, হ্যাঁ, আণবিক সংকেত, যেটাকে আমরা বলে থাকি ট্রাই নাইট্রোটোলুইন। ট্রাই নাইট্রোটোলুইন এটাকে বলা হচ্ছে TNT। এছাড়া জৈব পারক্সাইড H2O2, এটাকে আমরা বলে থাকি জৈব পারক্সাইড। ঠিক আছে, জৈব পারক্সাইড। এছাড়া নাইট্রোগ্লিসারিন রয়েছে তোমাদের বইয়ে, এটা সংকেত হচ্ছে C3H5। নাইট্রোগ্লিসারিন যেটা C3H5N3O9, এটাকে বলা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন C3H5N3O9 নাইট্রোগ্লিসারিন। এছাড়াও আমরা আরও কিছু পদার্থের কথা বলতে পারি, যেমন পটাশিয়াম ক্লোরেটের কথা বলতে পারি KClO3। এছাড়া আমরা আরও বলতে পারি যে সোডিয়াম অ্যামোনিয়াম নাইট্রেটের কথা বলতে পারি NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, হ্যাঁ। তাছাড়া পিক্রিক অ্যাসিডের কথা বলতে পারি, যে পিক্রিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এরকম NO2। তাহলে হচ্ছে কি 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটাকে আমরা বলতে পারি কি পিক্রিক অ্যাসিড। এখন এই সকল পদার্থগুলো স্বাস্থ্য ঝুঁকি, মানব স্বাস্থ্য ঝুঁকি অত্যন্ত জটিল, যেগুলো আমাদের দেহে বা প্রবেশ করলে দীর্ঘদিন আমরা বিভিন্ন ধরনের রোগবালাই আক্রান্ত হতে পারি। এদের হাত থেকে রক্ষা করার জন্য যে কাজটা আমাদের করতে হবে, আমরা যখন ল্যাবরেটরিতে এইসব পদার্থ ব্যবহার করব, হ্যাঁ, এদেরকে একটা নির্জন স্থান বা লোকালয় থেকে একটু দূরে একটা ইয়ার তৈরি করতে হবে, হ্যাঁ, স্টোর তৈরি করতে হবে যেখানে আমরা এদেরকে রাখতে পারি। এছাড়া এদের ব্যবহারের সময় আমাদের সেফটি গগলস বা চশমা ইউজ করা উচিত, হ্যান্ড গ্লাভস ইউজ করা উচিত, এবং এদেরকে যখন সংরক্ষণ করব সবসময় আমরা এদেরকে নিচের তাকে, আমরা যে সেলফ যেগুলো আছে সেলফের নিচের তাকে আমরা এগুলোকে সংরক্ষণ করতে পারি, হ্যাঁ। এগুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যবিধি ইভেন এগুলোর ক্ষেত্রে আমাদের যাতে ঝুঁকি যাতে আমাদের কম হয়, হ্যাঁ, যেখানে মানুষের আবাস কম, সেই সব স্থানে সাধারণত আমরা এইসব পদার্থ সংরক্ষণ করতে পারি। তো বিস্ফোরক পদার্থের পর আমাদের এখানে এটা আসে, এটা আমাদের বিশেষ করে এই অংশটা থেকে আমাদের সৃজনশীল প্রশ্নটাই বেশি হয়ে থাকে। তো সৃজনশীল প্রশ্নের জন্য আমাদের এটাকে খুব ভালো করে পড়তে হয়। পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থের ক্ষেত্রে এরকম আগুনের একটি শিখা আছে, ঠিক আছে, এটাকে আবার আমরা এরকম ভাবে ব্লক করে দিলাম। এটা হচ্ছে দাহ্য পদার্থ। এই দাহ্য পদার্থের গুলোর মধ্যে অ্যালকোহল হতে পারে, যেমন CnH2n+1OH, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। ঠিক আছে, এই অ্যালকোহল যেমন মিথানল হতে পারে, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, এরকম অনেক অ্যালকোহল জাতীয় পদার্থ হতে পারে। এছাড়া ইথার যৌগ হতে পারে, অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে। এখন ইথারের সাধারণ সংকেত ROR, ঠিক আছে, ডাইমিথাইল ইথার, ডাইইথাইল ইথার, ডাইপ্রোপাইল ইথার, অথবা ইথাইল মিথাইল ইথার, এরকম অসংখ্য, হ্যাঁ, যৌগ হতে পারে। তাছাড়াও দাহ্য পদার্থের মধ্যে আমরা LPG আমরা বলতে পারি, যেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, LPG, CNG, যেটাকে আমরা বলতে পারি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, হ্যাঁ। এছাড়া বিভিন্ন ধরনের ধাতুর হাইড্রাইড,
যেমন ধাতুর হাইড্রাইড বলতে সোডিয়াম হাইড্রাইড হতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, টেট্রাহাইড্রাইড, হ্যাঁ, এছাড়া বা অ্যারোসল, আমরা যে অ্যারোসল ইউজ করে থাকি সেই অ্যারোসল, এই সব পদার্থই হচ্ছে কি দাহ্য পদার্থ। তো দাহ্য পদার্থ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ দাহ্য পদার্থগুলো এগুলো এমন স্থানে বা স্থান নির্বাচন করতে হবে যেখানে অগ্নিকাণ্ড ঘটার কোনো সম্ভাবনা নেই, হ্যাঁ। এবং কিছু কিছু দাহ্য পদার্থ রয়েছে যে দাহ্য পদার্থগুলো অধিক সক্রিয় হয়ে থাকে, তাই আমাদেরকে এদেরকে যে সকল বোতলে অথবা যে সকল পাত্রে আমরা সংরক্ষণ করব সেই পাত্রগুলো অত্যন্ত সুন্দর সুগঠিত, হ্যাঁ, বা হতে হবে যাতে করে বিস্ফোরণ হওয়ার বা অগ্নিকাণ্ড ঘটার কোনো সম্ভাবনা না থাকে। এদেরকেও আমরা বা যে গবেষণাগারে, হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গায় বা একটা স্টোরে আমরা এদেরকে সংরক্ষণ করে রাখব। এরপরে যে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে বিষাক্ত পদার্থ। তো বিষাক্ত পদার্থ এটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ। যে বিষাক্ত পদার্থের যে চিত্রটা সেটা হচ্ছে মানব কঙ্কালের একটি চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে, তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবা, ঠিক আছে। যে মানব কঙ্কালের একটি এখানে চিত্র দেওয়া আছে, এরকম চোখ দেওয়া আছে, এই দিক দিয়ে দুটা হাত দেওয়া আছে, এরকম হাত দেওয়া থাকে। এটাকে আমরা বলতে পারি যে বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থগুলোর মধ্যে তোমাদের বইয়ে যেটা আছে বেনজিন, যেমন বেনজিনের সংকেত হচ্ছে C6H6, এটা হচ্ছে বেনজিনের সংকেত। তারপরে রয়েছে ক্লোরোবেনজিন, এখান থেকে শুধু একটা হাইড্রোজেন সরাই দিলেই হবে, C6H5Cl, এটা হচ্ছে ক্লোরোবেনজিন, ঠিক আছে। এরকম মিথানল, বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে, অথবা কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে CCl4, এটা তোমাদের বইয়ে নেই, বড় ক্লাসে গেলে তোমরা এগুলো পাবা, হ্যাঁ। হাইড্রোজেন সায়ানাইড HCN, হাইড্রোজেন সায়ানাইড, হ্যাঁ। সোডিয়াম হাইড্রোক্সাইড, যে ধারক ক্ষার, যেগুলো তীব্র ক্ষার, যেগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো তীব্র ক্ষার, হ্যাঁ। এছাড়া বা তীব্র অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো সাধারণত আমাদের এই বিষাক্ত পদার্থের মধ্যে রয়েছে। এই বিষাক্ত পদার্থগুলো মানব শরীরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে। এরপরে রয়েছে আমাদের উত্তেজক পদার্থ, যেটাকে আমরা সিমেন্ট ডাস্ট বলে থাকি, বা যেমন সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, এরপরে রয়েছে নাইট্রাস অক্সাইড, যেটাকে লাফিং গ্যাস বলা হয়, N2O, ঠিক আছে। এই নাইট্রাস অক্সাইড, যেটাকে লাফিং গ্যাস আমরা বলছি। তো এগুলো হচ্ছে আমাদের উত্তেজক পদার্থ, যেগুলো আমাদের ত্বক এবং চোখ এবং শ্বাসকষ্টের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এইসব পদার্থ সংরক্ষণের ক্ষেত্রেও এইসব পদার্থ থেকেও আমাদের কি সাবধান অবশ্যই হওয়া উচিত। সর্বোপরি আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ আমাদের পরিবেশে যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সব পদার্থই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এদের মধ্যে বেনজিনের কথা আমরা আগেও বলছি, যে টলুইনের কথা, আমরা টলুইনের সংখ্যাটা এরকম যে CH3, এটাকে আমরা C6H5CH3 এরকম লিখে ফেলি, ঠিক আছে। এটাও টলুইন হয়, এটাও টলুইন। তো টলুইন হতে পারে, জাইলিন হতে পারে, যেমন জাইলিনের সংকেত হচ্ছে C6H4 সিঙ্গেল বন্ড CH3(2), এটা হচ্ছে জাইলিন, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে। এছাড়া কার্বন মনোঅক্সাইড হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, হ্যাঁ। বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে, অ্যাসিড বাষ্প, যেগুলো আমাদের চোখে জ্বালাপোড়া করে, হ্যাঁ। চোখে যদি অ্যাসিডীয় বাষ্পগুলো আসে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলো আমাদের কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি বার আসে, যে তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ আমার চিনার একটা উপায় রয়েছে। সেই তেজস্ক্রিয় পদার্থগুলো আমরা এরকম দেখি, আমরা বুঝে যাব যে এগুলো তেজস্ক্রিয় পদার্থ। এরকম গঠন দেখলে আমরা বুঝে যাব এগুলো কি তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থের মধ্যে ইউরেনিয়াম রয়েছে, যেটা পর্যায় সারণী 92তম মৌল। তাছাড়া তো রেডিয়াম রয়েছে, হ্যাঁ, এটা পর্যায় সারণী 88তম মৌল। তো এখানে 238 অনেক সময় এটা আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। তো এই ইউরেনিয়াম এবং রেডিয়াম, যেটা আমাদের শরীর বিভিন্ন ধরনের ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে, মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে, হ্যাঁ, এই ধরনের রোগগুলো সৃষ্টি করে থাকে। এখানে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে ইফ অ্যান্ড কি।
টিএফএল কি? অর্থাৎ টিএফএলটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষতিকর তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থকে টিএফএল বলা হয়। আন্তর্জাতিক ক্ষতিকর তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থকে টিএফএল বলা হয়ে থাকে। 1946 সালে আমেরিকাতে সর্বপ্রথম এর প্রচলন হয়। হ্যাঁ, তো এই আমাদের টিএফএল এটা বা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তো আমাদের যে দেহের বিকলাঙ্গ এবং ক্যান্সারের জন্য আমাদের এই তেজস্ক্রিয় পদার্থটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ রয়েছে, হ্যাঁ, যেমন লেড হতে পারে, মার্কারি হতে পারে, ক্যাডমিয়াম হতে পারে, এরকম কিছু কিছু ভারী ধাতু রয়েছে যেগুলো আমাদের পরিবেশে দীর্ঘদিন অক্ষত অবস্থায় থাকে। এগুলো বিভিন্ন খাদ্যের সাথে মিশ্রিত অবস্থায়, পানির সাথে মিশ্রিত অবস্থায় বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিও করতে পারে এবং ক্যান্সার বা অন্যান্য রোগও সৃষ্টি করতে পারে। সর্বোপরি যে বিষয়টি সেটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ। ক্ষত সৃষ্টিকারী পদার্থ বলতে আমরা এটাও বুঝি যে বিভিন্ন ধরনের অ্যাসিড জাতীয়, সেটা গাঢ় অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, হ্যাঁ, যে উপাদানগুলো সাধারণত যে আমাদেরকে দেহে হাত দ্বারা স্পর্শ করলে হাত পুড়ে যেতে পারে, ঠিক আছে, আমাদের শরীরে যদি পড়ে শরীরের কোনো অংশ পুড়ে যেতে পারে। এই ক্ষত সৃষ্টিকারী পদার্থগুলো থেকেও আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত, সাবধানতা অবলম্বন করা উচিত, যেগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত। তো আজকের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আশা করি তোমরা যদি একটু ধৈর্য ধরে এই বিষয়গুলো শোনো এবং বইটাকে বারবার রিডিং করো বইটাকে, তাহলে এখান থেকে আমার বিশ্বাস যে প্রশ্ন উত্তর করা সম্ভব। তোমরা এই বিষয়গুলো বইয়ের যে সৃজনশীল আছে, বইয়ের 2 নম্বর যে সৃজনশীলটা আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, তোমরা এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো সবাই ভালো পরীক্ষা দেও এই কামনা করে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।